এখন ইউজ ইট মানে কি, ধরেন একটা স্টুডেন্ট স্কুলে গিয়েছে, সে ভালো পড়ালেখা করে না, প্রতিদিন স্কুলে ফাঁকি দেয়। টিচার এটা অনেকদিন নোটিস করে একদিন ইচ্ছা মতো তাকে পেটাইছে, তুই প্রত্যেকদিন স্কুলে এসে পড়া ফাঁকি দেস, একদিনের পড়া রুটিন বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ইচ্ছা মতো মারছে। এই মারার ফলে ওই বাচ্চাটার মধ্যে একটা অ্যাঙ্গার তৈরি হয়েছে। অ্যাঙ্গার তৈরি হওয়ার পরে যে স্যার আমার এত মারলো, আমি দেখাই দিব স্যারের, এমন পড়ালেখা করব, আমি ক্লাসের ফার্স্ট বয় হব, রেকর্ড পরিমাণে মার্ক পাবো। দেখেন এটাও কিন্তু একটা অ্যাঙ্গার, কিন্তু বাচ্চাটাকে এটা ইউজ করতেছে কি, ইউজ করতেছে ফর বেনিফিশিয়াল কজ, যা আমি আরো ভালো পারফর্ম করব। তাহলে ওর অ্যাঙ্গার ইমোশনটা কিন্তু খারাপ না। এবার অ্যাঙ্গার ইমোশনটা কি করতেছে, ও বিহেভিয়ারে রূপান্তর করলো, অনেক ভালো করে পড়াশোনা করব। খুবই ক্রিটিক্যাল একটা আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এটা বুঝতে পারলে আপনার ইমোশন ম্যানেজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে ও কনভার্ট করলো ওর এই অ্যাঙ্গারটাকে একটা গুড বিহেভিয়ারে, সে ভালো পড়াশোনা শুরু করলো এবং সে পরীক্ষায় ভালো মার্ক পেলো, এবং এক সময় সে মানুষের মতো মানুষ হয়ে একটা বড় অফিসার হলো বা সামথিং বড় কিছু হলো লাইফে। এবং সে গিয়ে তার টিচারকে থ্যাঙ্কস দিচ্ছে যে স্যার একদিন আপনি আমার ইচ্ছা মতো মারছিলেন, যার কারণে আমি আমার লাইফে এই জায়গায় আসছি। তাহলে এখানে কি হলো দেখলাম, আমরা অ্যাঙ্গারটাকে প্রপার ইউজ করলো। দুই নাম্বার যেটা করতে পারি, অ্যাঙ্গার আসলে আমরা কি করতে পারি, মিস ইউজ। এই বাচ্চাটাকেই টিচার মারলো, তার অ্যাঙ্গার হলো যে আমি জীবনে আর পড়ালেখাই করুম না, এত মারলো এই টিচারটা, আমাকে এত কষ্ট দিল, আমি আর কোনোদিনও স্কুলে যাব না। সে বাসায় এসে বই পুস্তক ছিঁড়ে বা ফেলে দিয়ে বাবা মার সাথে রাগ দেখিয়ে বললো আমি আর কোনোদিন, অনেক চেষ্টা করেও তাকে আর স্কুলে পাঠানো গেল না। সে নিরক্ষর বা স্বাক্ষরহীন অথবা পড়ালেখা ছাড়া একজন মানুষ হয়ে উঠলো, স্বশিক্ষিত হতে পারলো না। তখন দেখেন এই অ্যাঙ্গারটা সে কি করলো, মিস ইউজ করলো। তাহলে অ্যাঙ্গারটা ঠিক ছিল ইমোশন, কিন্তু বিহেভিয়ারটা হয়ে গেল মিস ইউজ। সে নিজেই নিজের ক্ষতি করলো, এটা হলো মিস ইউজ। আপনি যখন রাগ করে মায়ের সাথে রাগ করলে আপনি ভাত খেলেন না, বা ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে রাগ করলে আপনি ভাত খেলেন না। তাহলে এটা কি হলো, মিস ইউজ, নিজেই রাগের কারণে নিজের ক্ষতি করা। অনেকে না রাগ হলে কি বলে, নিজে ভাঙচুর করে অথবা নিজের কোনো কিছু ক্ষতি করে, 3 দিন না খেয়ে থাকে অথবা বাজে কোনো কাজে জড়ায় যায়, তাহলে মিস ইউজ। 3 নাম্বার যেটা, সেটা হলো অ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে আপনার রাগ হলো, রাগ হওয়ার পরে আপনি অ্যাবিউজ করলেন। অ্যাবিউজ মানে হলো আপনার রাগের কারণে অন্য কারো ক্ষতি করা। আপনার রাগ হয়েছে ওয়াইফের ইচ্ছা মতো মারলেন, রাগ হয়েছে আরেকজনকে ইচ্ছা মতো, যে আমরা রাস্তায় যেরকম দেখি যে রাগ হয়ে ইচ্ছা মতো আমার গাড়িতে এটা লাগাইলো কেন, 5-7 জন বন্ধু বান্ধব ছিল, অন্যার একটা গাড়ি ভেঙে ফেললো। এখন কেন লাগাইছে কি হয়েছে দেখার বিষয় না, ওনার অ্যাঙ্গার তৈরি হয়েছে, আগে ভাঙ, আগে মার, আগে কষ্ট দে, তারপরে বাকি কথা। তার মানে এটাকে অ্যাবিউজ করতেছে, আমি আমার রাগটাকে প্রপার রেগুলেট করতে পারলাম না। প্রবলেমটা কিন্তু রাগ নয়, রাগের ইমোশন অ্যাজ এ ন্যাচারালি হিউম্যান আপনার মধ্যে থাকবেই। সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে এই অ্যাঙ্গারকে, এই ইমোশনকে কিভাবে ম্যানেজ করতে হয়, এইটা আমাদের কোথাও শেখানো হয় না। যার কারণে আমরা দেখি রাগ হইলে মানুষ ভাঙচুর করে, রাগ হইলে দেখি যে আব্বু আমার আম্মুকে মারছে, সো আমিও আমার বউকে মারবো। রাগ হইলে কেউ দেখছি যে মোবাইল ভেঙে ফেলে, সো আমিও ভেঙে ফেলবো। যার কারণে আমরা অ্যাবিউজটা অনেক বেশি শিখে ফেলি। এই যে এত মারামারি হামলা এইগুলো কেন হয়, বিকজ অ্যাঙ্গারকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি না। কিন্তু অ্যাঙ্গারকে যে ইউজ করা যায় এইটা আমরা চিন্তা করি না। আমার এরকম রাগ হয়েছে, আমার এক বন্ধু আমার সাথে বিট্রে করছে, বা সে কি বলে আমার টাকা পয়সা চুরি করে দিছে, অথবা ব্যবসা আমাকে লস, আমি ওইখান থেকে অ্যাঙ্গার নিলাম যে না, আমি জীবনে একটা বড় ব্যবসায়ী হয়ে আমি একটা বড় কিছু করে ওকে দেখাবো। তার মানে প্রপার ইউজ করলাম। সো অল ইমোশনস আর লেজিটিমেট। এই যে হ্যাপিনেস যে একটা ইমোশন, খেয়াল করেন, এখন হ্যাপিনেস ইমোশন সব জায়গায় দেখানো কি ভালো? লেটস সে আপনার একটা বন্ধু বা আপনার একটা রিলেটিভস অসুস্থ, ওইখানে গিয়ে আপনি কি হো হো করে হাসবেন? একটা একটা মানুষ মারা গিয়েছে, আপনি ওই বাসায় গিয়েছেন, তাহলে ওইখানে আপনার স্যাডনেসটাই আপনার জন্য জরুরি। দেখেন আমরা মনে করি স্যাডনেস, দুঃখ মানে অনেক খারাপ, না, দুঃখেরও তো প্রপার ইউজ আছে। একটা মানুষ অসুস্থ, তার ওইখানে যখন আপনি যাচ্ছেন, তার অবস্থা দেখে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আপনি কষ্টে তার সাথে এই যে কষ্টটা শেয়ার করছেন, এই স্যাডনেসে আপনি তার দুঃখে দুঃখিত হচ্ছেন। এই যে স্যাডনেসটা আপনার জন্য জরুরি ইমোশন। আপনি কেন ভাবতেছেন স্যাডনেস খারাপ? ওই সময় যদি আপনার হাসি আসতো, কান্না না আসতো, একটা মানুষ মারা গিয়েছে দেখতে গিয়ে আপনি যদি হো হো করে হাসতেন, শুধু যদি হ্যাপিনেস থাকতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন, অ্যাজ এ হিউম্যান আপনি কি প্রপার ফাংশন করতে পারতেন?
তাহলে স্যাডনেস একটা জরুরি ইমোশন। অ্যাঙ্গার, আপনার মধ্যে যদি অ্যাঙ্গার না থাকে, একটা খারাপ কাজ করতেছে, এই সমাজে অন্যায় হইতেছে, এটার প্রতিবাদ আপনার করতে গেলে তো আপনার অ্যাঙ্গার লাগবে, নাহলে আপনি কিভাবে প্রতিবাদ করবেন? একটা বড় কিছুর জন্য প্রতিবাদ করে বা অ্যাঙ্গার দিয়েই তো আমরা এই প্রতিশোধের বা মানে প্রতিবাদের দেয়ালটা দাঁড় করাই। আপনার মধ্যে ওই ফিলিংটাই না থাকলে আপনি কিভাবে এটা করবেন? তাহলে অ্যাঙ্গার, স্যাডনেস, হ্যাপিনেস, ডিসগাস্ট, অল ইমোশনস আর লেজিটিমেট, অ্যাকসেপ্ট ইট। যে আমার অনেকে বলে আমার অনেক অ্যাঙ্গার বেশি। ভাই, আপনার অ্যাঙ্গার বেশি না, আপনি অ্যাঙ্গার থেকে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার বেশি করেন, ওই বিহেভিয়ারটা ঠিক করেন। এখন থেকে অ্যাঙ্গার হলে আপনি চিন্তা করবেন, আমি কি এটা ইউজ করব, আমি কি এই রোডে যাব, নাকি আমি এটাকে মিস ইউজ করবো, নাকি আমি এই রোডে গিয়ে অ্যাবিউজ করবো। অ্যাবিউজ মানে আমার অ্যাঙ্গার ক্ষতি করতেছি আরেকজনের, মিস ইউজ মানে আমার অ্যাঙ্গার আমারই আমি ক্ষতি করতেছি, ইউজ মানে আমার অ্যাঙ্গারের মাধ্যমে আমি আমার অথবা অন্য কারো ভালো করতেছি। দ্যাটস দ্য ম্যাটার। সো আপনি এইভাবে চিন্তা করেন। এবার আপনার স্যাডনেস, ইটস এ পার্ট অফ হিউম্যান। আপনি যখন মানুষ, আপনার লাইফে স্যাডনেস থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, এইটা মানুষ হিসেবে আপনাকে ফুলফিল করে। এই স্যাডনেস আপনাকে হ্যাপিনেসের টেস্ট পাইতে হেল্প করে। আরেকজনের অসুস্থতার কষ্ট আপনাকে এই ফিলিংটা দেয়, আল্লাহর প্রতি এতটুকু সন্তুষ্টি এনে দেয় যে না, আল্লাহ আমাকে তো সুস্থ রাখছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা হয়তো একটু ভেঙে গেছে, কিন্তু আপনার ওই সময় ওই যে একটু খারাপ লাগা আপনাকে এই ফিলিংটা দেয় যে না, আল্লাহ আমাকে তো সুস্থ রাখছে। সো এইভাবে আমরা আমাদের ইমোশনকে যদি রেগুলেট করি, আমার খারাপ লাগছেই মানে, এই জন্য আমাদের ধর্মে কিন্তু সুন্দর করে বলা হয়েছে, আপনার যখন অনেক অ্যাঙ্গার হবে, আপনি দাঁড়ায় থাকলে বসে পড়েন, আপনি বসে থাকলে শুয়ে পড়েন, আপনি একটু পানি খান, এক গ্লাস ঠান্ডা পানি খান, অথবা আপনি গিয়ে একটু অজু করে ফেলেন, অথবা গোসল করে ফেলেন, আপনার অ্যাঙ্গারটা আস্তে আস্তে কমে আসুক, তারপরে আপনি বিহেভিয়ারটা করবেন। এখানে খেয়াল করার বিষয়, ইমোশনস আর বিহেভিয়ার দুইটা আলাদা জিনিস। এইটাকে আমরা একসাথে করে ফেলি। আমি ভাঙচুর করাটাকে রাগ ভাবি না, ভাঙচুর করাটা বিহেভিয়ার। রাগটা হচ্ছে কোনো একটা ঘটনা থেকে যখন আমার মধ্যে একটা ইমোশনাল আর্জ ক্রিয়েট হয়েছে, অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে, এখন আমি ডিসাইড করবো আমি বিহেভিয়ারটা কি করবো। আমি কি একটু চুপ থাকবো, একটু ধৈর্য ধরেন, অ্যাঙ্গারটা হয়ে গেছে, মনে হইতেছে গিয়ে একটা ঘুষি মারি, না, ওই সময় নিজেকে একটু একটু সামাল করেন যে না ঠিক আছে, আমি খুব রাগ হইতেছে, একটা মিটিং এ বসছেন বা একটা কাজে বসছেন, আচ্ছা ঠিক আছে এই মিটিংটা আগামীকাল করি, কারণ অ্যাঙ্গারটা চলে আসতেছে, আপনি বুঝতেছেন আমি একটা খারাপ আচরণ করে ফেলবো। আপনি ওই পরিস্থিতি থেকে একটু নিজেকে একটু সরিয়ে আনেন, একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য বা 10 মিনিটে অ্যাঙ্গারটা। কারণ কি দেখেন, মজার ব্যাপার হচ্ছে অ্যাঙ্গার থেকে যখন আমরা একটা খারাপ কাজ করে ফেলি, এটার জন্য কিন্তু রিগ্রেট হয়, ও আমি এটা চাই নাই তোমার সাথে, আবার সরি বলতে হয়। তাহলে আপনি কেন বারবার এটা করবেন? সো এই ইমোশনগুলোকে প্রপারলি রেগুলেট করাকে আমি বলছি ইমোশনাল ওয়েলবিং। আপনি খেয়াল করে দেখেন তো, এই জিনিসটার আপনি যদি মাস্টার হয়ে যান, আপনার লাইফ কত সুন্দর হয়ে যাচ্ছে না? মানুষগুলোর সাথে রিলেশন, এভরি মোমেন্টের বিহেভিয়ার, যে কোনো পরিস্থিতি, ধরেন কোনো কারণে আপনি খবর পেলেন যে আপনার অনেকগুলো টাকা লস হয়েছে, আপনার খুবই স্যাডনেস হইতে স্বাভাবিক। এখন আপনি ভেঙে পড়বেন না, আপনার কান্না পাচ্ছি, যে আমাদের দেশে বলা হয় যে ছেলে মানুষের কান্না করা নিষেধ, খুবই ভুল। অথচ রিসার্চ বলছে যে কান্না একটা ভালো জিনিস। আপনার খারাপ লাগতেছে, চোখ দিয়ে পানি করতেছে, হাউমাউ করে আপনি কান্না করেন, এটা তো আল্লাহ আপনার মধ্যে দিছে, এটা তো মানুষের মানে ইনস্টল করা জিনিস না। তাহলে আপনি কান্না করলে আপনার বুকটা হালকা হচ্ছে, কষ্ট পাচ্ছেন, আপনি একজনের সাথে সুন্দর করে শেয়ার করে অথবা কান্না করে যখন কষ্টটা রিলিফ হবে, আপনার কিন্তু গুড ফিল হবে। তাহলে স্যাডনেসটা একটা গুড ইমোশন, অ্যাকসেপ্ট ইট। এখন কথা হচ্ছে এই স্যাডনেসটাকে আমরা লঙ্গার করব না। কষ্ট পাইছি তার মানে আমাকে একজন বিট্রে করেছে, খারাপ লাগবে, স্বাভাবিক। আপনার একটা খুব সুন্দর 7 বছরের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, খারাপ লাগবে 1 দিন 2 দিন 3 দিন, এই খারাপ লাগাটা 30 বছর ব্যাপী করা যাবে না। 1 দিন 2 দিন 3 দিন করেন, দ্যাটস ইট। আস্তে আস্তে আবার নিজেকে রিফর্ম করেন, অ্যাকসেপ্ট করেন, তখন দেখবেন লাইফটা অনেক সুন্দর। দ্য ফাউন্ডেশন অফ হেলদি রিলেশন উইথ আদার্স ইজ হেলদি রিলেশন উইথ ওয়ানসেলফ। তো নিজের সাথে একটা হেলদি রিলেশন, ইমোশনাল ওয়েলবিং এ আমাদের করতে হবে। নাম্বার 2, যেটা এমপাওয়ার মডেল নিয়ে আমরা কথা বলছি। এমপাওয়ারের এম স্ট্যান্ডস ফর মেন্টাল ওয়েলবিং, অর্ডিনারি এলিভেটেড টু এক্সট্রাঅর্ডিনারি উইথ মাইন্ডফুল প্রেজেন্ট। একজন অর্ডিনারি মানুষ তার লাইফে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে পারে উইথ মাইন্ডফুল প্রেজেন্ট। দেখেন, আমরা যেই পৃথিবীতে বাস করি, এখানে আমরা সেন্টেন্স পড়ে আসছি না? সেন্টেন্সে আমরা কি দেখছি? 3টা কাল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এবং অ্যাজ এ হিউম্যান আপনার মাইন্ড দেখবেন কন্টিনিউয়াসলি কোনো না কোনো জায়গায় মুভিং করে।
এই যে এখানে আপনি ক্লাস করছেন, এই যে প্রেজেন্ট মোমেন্টে কনসিয়াসলি কেউ কেউ ক্লাস করছেন, আবার কারো কারো মাইন্ড দেখবেন অতীতে চলে যাচ্ছে। আজকে সারাদিনে আপনি কি করেছেন, কোন বন্ধুর সাথে দেখা হয়েছে, কোন বিজনেস ডিল হয়েছে, দেখেন তার মানে অতীতে চলে যাচ্ছে। অথবা 5 বছর আগে লাইফের কোনো কষ্টের কথা মনে হয়ে যাচ্ছে, কোনো একটা, এই যে অ্যাঙ্গারের নিয়ে আমি যখন আলোচনা করলাম, কেউ কেউ কিন্তু তার আগের অ্যাঙ্গারগুলোকে রিলেট করতেছেন, যে আপনি কয়টা মোবাইল ভাঙছেন, কয়টা বাসার গ্লাস ভাঙছেন, কি কি ক্ষতি করছেন, এইগুলো কিন্তু আপনার যে পাস্ট, আপনার পাস্টটা আপনার ব্রেইনে আসতেছে। আবার কেউ কেউ ফিউচারে চলে যাচ্ছেন, যে না এই ক্লাস থেকে আমি এইটুক বুঝছি, একটা ক্লাস থেকে অনেক কিছু শেখার দরকার নেই, এইটুক যদি বোঝেন না, আমি আজকে থেকে অ্যাঙ্গারটাকে প্রপার ম্যানেজ করবো, ইমোশনকে ম্যানেজ করব। তারা প্ল্যান করতেছেন যে না, এরপর থেকে, আজকের পর থেকে আমি আর অ্যাঙ্গার, অন্তত মানুষকে অ্যাঙ্গার দিয়ে কোনো বাজে বিহেভিয়ার করব না। এই যে এটা হলো ফিউচার। তার মানে এট এ টাইম একটা মানুষ পাস্টে যেতে পারে, প্রেজেন্টে থাকতে পারে, আবার ফিউচারে চলে যেতে পারে। এই যে এখন আপনারা বসে যদি এখন চিন্তা করেন চোখ বন্ধ করে, যে আমি স্ট্যাচু অফ লিবার্টির ইয়ে গিয়ে পায়ের উপরে পা নাচিয়ে বাদাম খাবো, পারতেছেন কিন্তু আপনি। তার মানে আমাদের মাইন্ড পুরো বিশ্বকে পরিভ্রমণ করতে পারে। এখন সায়েন্টিফিক রিসার্চ, এটার উপরে অনেক রিসার্চ হয়েছে, এবং এটার উপরে আমার একজন ওয়ার্ল্ড ওয়াইড মেন্টর আছে, জন কাবার্ট জিন নামে, উনি এমআইটির একজন প্রফেসর। ওনার কাছ থেকে আমি এই মাইন্ডফুলনেসের উপর অনেক ট্রেনিং নিয়েছি, এবং এটার উপর ওনার বেশ কিছু বেস্ট সেলার বই আছে। তো অনেকগুলো রিসার্চে দেখা গেছে যে কোনো মানুষ যদি মাইন্ডফুল হয়, মাইন্ডফুলনেস মানে প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস, সবাই লিখে রাখেন, মাইন্ডফুলনেস ইকুয়াল, তিনটা ওয়ার্ড বোঝা মানে মাইন্ডফুলনেস, আপনি বুঝে গেলেন। এটার উপর অনেক ট্রেনিং আছে, রিসার্চ আছে, বই আছে, অনেক কিছু পড়ে অনেক কিছু জানতে পারবেন, বাট আমি সিম্পলিফাইড ভার্সনটা দিলাম। মাইন্ডফুলনেস ইকুয়ালস প্রেজেন্ট মোমেন্টস অ্যাওয়ারনেস, বর্তমানে মনোযোগ দিতে পারাই মাইন্ডফুলনেস। এই যে এখন আপনার মাথায় অতীত আসতেছে, ভবিষ্যৎ আসতেছে, এরপরে কি করবেন, অনেকে ভাবতেছে এই তাড়াতাড়ি শেষ করে না কেন, আমি তো ঘুমাবো, সারই করব। আবার কেউ ভাবতেছেন না, ক্লাসটা ভালো লাগতেছে, আরো চলুক, আরো শিখতে চাই, আরো শিখতে চাই। এই যে এক একজনের মাথায় এক একটা ঘুরতেছে। এখন আপনার কাজ কি, পুরোপুরি ফোকাসটা লার্নিং এ দেওয়া। আপনি মোবাইল চাপতেছেন, আপনি লিখতেছেন, আপনি ঘরে কি হইতেছে, চারদিকে মনোযোগ না দিয়ে একটা বিন্দুতে ফোকাস করতে পারাটাই হলো মাইন্ডফুলনেস। এটা আমরা কখন করতে পারি, আমরা যখন ব্রিদিং নেই। দেখেন আপনি যখন চোখটা বন্ধ করতেছেন, সবাই একটু ট্রাই করেন, দেখেন আপনি একটা বক্স ব্রিদিং যদি চেষ্টা করেন, আপনি দেখবেন মাইন্ডটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি সবাই চোখটা সুন্দর করে বন্ধ করলেন, আপনি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছেন, ফলো করতেছেন, মানে আমার নাক দিয়ে প্রশান্তি নিলাম আমি, তারপরে কিছুক্ষণ ধারণ করলাম, এরপরে আমার জীবনের যত টেনশন, দুশ্চিন্তা আমি সুন্দর করে ছেড়ে দিলাম। সো গভীর নিঃশ্বাস নিচ্ছে আমি প্রশান্তির, হোল্ড করছি, কিছুক্ষণ ধরে রাখছি, আমি যখন ছেড়ে দিচ্ছি তখন আমার সমস্ত দুশ্চিন্তা, আমার টেনশন ছেড়ে, এই যে যখন আমি গভীরভাবে এই প্র্যাকটিসটা করলাম, দেখেন ব্রেন কিন্তু মাইন্ডফুল, অন্য কোনো দিক থেকে সব কিছু থেকে বাদ দিয়ে ও প্রেজেন্ট মোমেন্টে চলে আসছে। তখন এই যে আপনারা যখন রাতে ঘুমাতে যান, দেখবেন অনেক সময় ঘুম আসে না, দুশ্চিন্তা, আগামীকাল একটা পাওনাদারের প্রেশার আছে, আগামীকাল 2টা চেক আছে পাস করাইতে হবে, কালকে একটা ইন্টারভিউ আছে, কালকে একটা প্রেজেন্টেশন, অনেক সময় দেখবেন ঘুম আসে না। কেন? ব্রেনটা তখন ফিউচারে চলে গেছে, ফিউচার থেকে দুশ্চিন্তা এনে আপনাকে বর্তমানে ঘুমাইতে দিচ্ছে না। তাহলে আপনার করণীয় কি? বর্তমানে ব্রেনকে নিয়ে আসা। কিভাবে করবেন? এই ব্রিদিং এক্সারসাইজ করবেন, মনোযোগটা বর্তমানে চলে আসবে, আপনি অতীত আর ভবিষ্যৎ থেকে বের হয়ে বর্তমানে কিন্তু আপনি ঘুমাচ্ছেন ভাই। বর্তমানে তো আপনার পরীক্ষা দিতে হচ্ছে না, বর্তমানে তো আপনার প্রেজেন্টেশন দিতে হচ্ছে না, বর্তমানে তো আপনাকে চেক পাস করাইতে হচ্ছে না। সো অল হ্যাপিনেস বিলংস টু বর্তমান, প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট মোমেন্টে আসলে হ্যাপিনেস। হ্যাপিনেস কোনোদিন ফিউচারে নাই, হ্যাপিনেস কোনোদিন অতীতে নাই, হ্যাপিনেস কোথায় আছে? ইন নাও। নাও ইজ দ্য মোমেন্ট ফর হ্যাপিনেস, এন্ড দিস ইজ দ্য আলটিমেট ফর্মুলা। তাহলে মাইন্ডফুল ওয়েলবিং এ আমরা এই জায়গাটা নিয়ে কাজ করি। যেমন আমরা যখন নামাজ পড়তেছি, দেখেন এই নামাজের মধ্যে আমরা মনোযোগ, এই যে খুশু খুজু যেটা বলে, মনোযোগ রাখতে পারি না কেন? কারণ আমাদের মাইন্ডফুলনেসের চর্চাটা আমরা করি না, ব্রেন ওই টেনশনে চলে যায়, আমরা সিজদা দিচ্ছি, সবই করতেছি, কিন্তু মনোযোগ বর্তমানে নাই। তাহলে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস নামাজের মাধ্যমে করতে পারেন, যে আল্লাহ আমাকে দেখছে, অথবা আমি আল্লাহকে দেখছি, আমি মহাবিশ্বের যে স্রষ্টা, এই মহা সর্বশক্তিমানের সামনে দাঁড়াইছি। পৃথিবীর রাজার সামনে, বাদশার সামনে দাঁড়াইলে আপনি কেমন ভীত সন্ত্রস্ত, কেমন মানে হৃদম নিয়ে দাঁড়াবেন, কেমন
একটা ভক্তি নিয়ে দাঁড়াবেন, ওইভাবে মহাবিশ্বের যিনি মালিক তার সামনে আপনি দাঁড়াচ্ছেন, এই ফিলিং থেকে যখন দাঁড়াচ্ছেন, তার সাথে আমি কানেক্ট হচ্ছি, তাকে আমি রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, তার প্রশংসা করছি প্রত্যেকটা বাক্যের মাধ্যমে। আপনি দেখেন তো মাইন্ডফুললি যখন আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ আপনাকে কি দিবে? একটা চমৎকার হ্যাপি ফিল দিবে। কিন্তু আমরা নামাজের নামে আমরা কি করি? রুকু করি, সিজদা করি, ওঠ বস করি, ব্যায়াম করি, আমাদের মনোযোগ চলে যায় নাম দিকে, ওইখানে এইখানে টাকা পয়সা, ফ্যামিলি, হাঙ্গামা, এটা সেটা। কিন্তু আপনি মনোযোগ দিয়ে মাইন্ডফুললি যখন সালাদটা পালন করছেন, দেখেন তো সৃষ্টিকর্তার সাথে আপনি কি চমৎকার একটা বন্ডিং হচ্ছে। তাহলে এই যে মেন্টাল মাইন্ডফুলনেসের যেই প্র্যাকটিস, এটা আপনি ধর্মীয় কাজে করছেন। আপনি যখন কোরআনটা পড়ছেন ফুল মনোযোগ দিয়ে ওইটা পড়েন, দেখেন আপনি গুড ফিল করবেন। আপনি সকালবেলা উঠেছেন, এই যে সবুজ ঘাসে একটু সুন্দর করে হাঁটেন মনোযোগ দিয়ে। আপনি যখন খাবারটা খাচ্ছেন, আমরা এখন কি করি? খাবার খাই ঠিকই, এদিকে টেলিভিশন ছাড়া থাকে, এইদিকে ফেসবুক চাপতেছি কতক্ষণ, ওইদিকে চাপতেছি, মুখে কি যাচ্ছে আমরা জানি না। কিন্তু আপনি দেখেন এক প্লেট খাবার নিলেন, মাইন্ডফুল ইটিং, আপনি সুন্দর করে খাবারটা, হয়তো আপনার মা রান্না করেছে ডাল ভাত, ধরেন ডালের সাথে আপনি হয়তো আলু ভর্তা নিয়েছেন, এইটাকে ভাতের সাথে সুন্দর করে মাখতেছেন, নিজে খেয়াল করেন ভাতের কালারটা সাদা, ডালের কালারটা হয়তো ইয়েলো, এটার সাথে হয়তো অরেঞ্জ কালারের অন্য একটা গাল বা অন্য কোনো সবজি রান্না করেছে, বা আলু ভর্তাটা একরকম মিক্সড করতে, কি কালারফুল লাইফটা। এই ভাতটা কোন একজন কৃষক দিনাজপুরে রোপণ করেন, এই ধান ভাত হয়ে আপনার প্লেটে চলে আসছে, কষ্ট করে এনেছেন, আপনার বাবা হয়তো বাজারটা করেছেন, আপনার বোন হয়তো কাটাকাটি করেছে, এই যে এতগুলো মানুষের বিনিময়ে খাচ্ছেন একটা মাছ, সেটা একদম জেল রাত জেগে আপনার জন্য ধরেছে, ধরে থাকা ওই মাছ আপনার বাজারে আসছে, সেইখান থেকে আপনার বাবা টাকা দিয়ে এনেছে কেরি করে, এনে আপনার মায়ের কাছে দিয়েছে, আপনার বোন হয়তো সুন্দর করে, বা আপনার হয়তো কাটে পাখি কিভাবে যায়, আপনাকে যাতে বেটার ফিল দেওয়া যায়, এটাকে যত্ন করে আপনার জন্য তৈরি করেছে। এত চমৎকার একটা খাবার, এত লক্ষ লক্ষ মানুষ এটার সাথে ইনভলভ ছিল। আপনি যে আলুটা খাচ্ছেন, এই আলুটা কত মানুষের হাত ঘুরে আপনার প্লেটে একটা আলু ভর্তা হয়েছে। আপনি চিন্তা করে দেখেছেন যে আল্লাহর কি চমৎকার লীলা খেলা, আল্লাহ কি চমৎকার সিস্টেমের মাধ্যমে আপনার কাছে এই খাবারটা। কিন্তু আপনি খাবার খাচ্ছেন অসন্তুষ্টি নিয়ে। আপনি বিশ্বাস করেন এই ক্লাস থেকে আপনি কি নিতে পারলেন জানি না, এই তৃপ্তি নিয়ে এরকম করে আপনি যদি একদম সাদা ভাতও খান, আল্লাহর প্রতি এরকম ফিলিং কাজ করতেছে যে না এত চমৎকার, এই যে মাখতেছেন, টাচ করেন ভর্তা, মুখে আল্লাহ দেওয়ার সময় বলে যখন আপনি দিচ্ছেন, এই যে তৃপ্তি সহকারে, মায়ের প্রতি একটা কৃতজ্ঞতা, যারা এটা চাষ করেছে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি। আপনি চিন্তা করে দেখেন এই যে মাইন্ডফুল ইটিং এর মাধ্যমে আপনি হ্যাপি একটা লাইফ পাচ্ছেন না, অথচ প্রতিদিন 3 বেলা 5 বেলা 10 বেলা নানান খাবার খাইতেছি, তো আমরা খেয়াল নাই, আমরা মোবাইল চাপতেছি, ওইদিকে একটু লবণ কম, হ্যাঁ লবণ ভাত হয় ভালো হয় না, এটা হয় নাই, রেস্টুরেন্টে গিয়ে বিল দিচ্ছি না, আপনাদের ভালো না খাবার। কিন্তু দেখেন তো এই খাবারটা কত মানুষের টাচে আপনার কাছে এসেছে। তো আপনি মাইন্ডফুলি দেখেন, এই যে মাইন্ডফুল ইটিংটা মানে কি? প্রেজেন্ট মোমেন্টে আপনি খাচ্ছেন, শুধু খান। আপনি কারোর সাথে কথা বলছেন, এই যে মোবাইল চাপতে থাকি আমরা, হ্যাঁ হ্যাঁ বলো বলো কি হয়েছে, না সবকিছু দূরে, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনি একটা ক্লাসে জয়েন করেছেন, এই যে এই ক্লাসে দুনিয়ার সব বাদ, এই মুহূর্তে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, সবকিছুকে দূরে ছেড়ে পরিপূর্ণ মাইন্ডফুলনেস নিয়ে ক্লাসটা করেন, দেখবেন এটা আপনাকে হ্যাপিনেস দিচ্ছে। তাহলে আপনি মাইন্ডফুল ওয়াকিং করতে পারেন, মাইন্ডফুল ইটিং করতে পারেন, মাইন্ডফুল টকিং করতে পারেন, মাইন্ডফুল লার্নিং করতে পারেন, মাইন্ডফুল রাইটিং করতে পারেন। যা করবেন আপনি প্রেজেন্ট মোমেন্টে ফোকাস। আপনি একজন স্টুডেন্ট, আপনি যখন পড়তে বসছেন সারা দুনিয়ার আর কিচ্ছু চিনেন না, তো দেখার বিষয় না, এই মুহূর্তে আপনার কাজ পড়াশোনা। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট 3 ঘন্টা যদি মাইন্ডফুললি পড়াশোনা করে প্রতিদিন, প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে। কিন্তু আমরা কি করি? বই একদিকে, মোবাইল একদিকে, এইদিকে বন্ধু বান্ধব আড্ডা চলতেছে, আমরা কি পড়তেছি আমরা জানি না, আমরা ক্লাস করতেছি, ক্লাসে চ্যাটিং করতেছি, টিচারের কথা আমার কান দিয়ে যাচ্ছে না। তো এই মাইন্ডফুলনেসের প্র্যাকটিস আপনার লাইফের সকল জায়গায় পারফরমেন্স। আপনি হয়তো প্রতিদিন 9টা থেকে 5টা অফিস করেন, সর্বোচ্চ মনোযোগ দিয়ে অফিসের কাজগুলো করেন। আপনি বাচ্চার সাথে খেলতেছেন, মাইন্ডফুল প্লেইং করেন, অথবা কোরআন তেলাওয়াত করছেন, মাইন্ডফুললি করেন, সেইখান থেকে আপনি তৃপ্তিটা পাবেন। দ্যাট ইজ অল অ্যাবাউট মাইন্ড, মেন্টাল ওয়েলবিং। তখন আপনার ব্রেইন দেখবেন প্রতি মুহূর্তে আর টেনশন করতেছে না, কারণ আপনার টেনশনগুলো আসলে সব দুশ্চিন্তা রয়ে গেছে আপনার ভবিষ্যতে, আর সব ডিপ্রেশন আপনি হায়ার করে আনতেছেন অতীত থেকে। বর্তমানে আপনি খুবই ভালো আছেন, কিন্তু আপনি ফিউচার নিয়ে টেনশন। সামনে কি ভাই, ফিউচার যদি টেনশন করেন, আপনাকে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলে দিই, ফিউচার আপনি মারা যাবেন, এর বাইরে কোনো ফিউচার নাই আপনার। তাহলে এত টেনশন, আপনি যদি টেনশন ফিউচার নিয়ে করেন তাও আপনি মারা যাবেন, আর আপনি যদি মাইন্ডফুললি ভালো ভালো কাজ করেন তাও মারা যাবেন।
তাহলে আপনি, আপনার উচিত কি, মাইন্ডফুলি ভালো ভালো কাজ করে মারা গেলে আপনি একটা ভালো লাইফ পাবেন। তো এই যে দেখেন থিক নাথ হান একজন মঙ্ক, চমৎকার, ওনার বইগুলো পড়লে আপনি এত ভালো লাগবে। উনি বলছেন, ইফ ইউ আর লিভিং ইন দ্য পাস্ট উই আর ওপেন টু ডিপ্রেশন। আপনি যদি মাইন্ডকে সবসময় অতীতে নিয়ে যান, যে অমুকে আমাকে ঠকাইছে, আমার টাকা মেরে দিছে, আমার মা বাবা আমাকে বিদেশে যাইতে যায় না, আমাকে ভালো স্কুলে পড়ায় নাই, আমাকে এটা করে নাই, ইফ ইউ আর লিভিং ইন দ্য পাস্ট ইউ আর ওপেন টু ডিপ্রেশন। আপনি ডিপ্রেশনের জন্য ওপেন হয়ে গেলেন, আপনার জীবনের সব ডিপ্রেশন আপনাকে দখল করে নিবে। ইফ ইউ আর লিভিং ইন দ্য পাস্ট, আপনি যদি অতীতে খালি বাস করেন, কারণ অতীতে গিয়ে একটা দাড়ি কমা চেঞ্জ করার সুযোগ আপনার নাই, সো ওইটাকে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় আপনার নাই। দেন in the future, if you are living in the future you are open to anxiety. আপনি যদি ফিউচারে বাস করেন যে আগামীকাল কি হবে, আমার ব্যবসা কি বড় হবে কিনা, আমার সন্তান কি মানুষ হবে কিনা, আমি কি চাকরি পাবো কিনা, আমি কি বিদেশ যাইতে পারবো কিনা, অতীতে কি হবে, হু নোজ, ভবিষ্যতে কি হবে আপনি কি জানেন? এটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে। তাহলে আপনি খামাখা শুধু শুধু এই টেনশনগুলো আইনা আপনার বর্তমানকে নষ্ট করছেন কেন? তাহলে আপনি এখন অতীত থেকে ডিপ্রেশন হায়ার করতেছেন আর ফিউচার থেকে অ্যাংজাইটি হায়ার করতেছেন, তাহলে আপনার বর্তমান খারাপ যাচ্ছে, আজকের দিনটা খারাপ গেল না? কালকের দিনে আপনি যখন পৌঁছাইলেন সেখানেও কি করলেন, অতীত থেকে একটা টেনশন আনলেন, ভবিষ্যৎ থেকে একটা অ্যাংজাইটি আনলেন, আগামীকালটাও খারাপ গেল, তারপরের দিন, তাহলে আপনার পুরো লাইফই তো খারাপ গেল। খেয়াল করে দেখেন তাহলে কোন দিনটা আপনার ভালো যাবে? ভালো যাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস, যে আজকের জন্য বাঁচুন, আজকের দিনটা আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আজকের দিনটা আমাকে সুস্থভাবে মানুষের জন্য কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন, সো আমি ভালো চিন্তা করি, তখন আজকের দিন ভালো গেল। কালকেও ঠিক এই চিন্তা করেন, কালকের দিনও ভালো গেল, তারপরের দিনও ভালো গেল, তারপরের দিনও ভালো গেল, তার মানে আপনার পুরো লাইফ তো ভালো গেল, কারণ আপনার পুরো লাইফ ইকুয়ালস প্রেজেন্ট মোমেন্ট। আজকের প্রেজেন্টটা ভালো কাটালে এটা যখন অতীত হবে আপনার দেখে ভালো লাগবে যে না, ওই দিনগুলো আমার ভালো গেছে। এইভাবে সুন্দর করে অনলি ইন দ্য প্রেজেন্ট উই আর ওপেন। এই প্রেজেন্ট মোমেন্টটা হচ্ছে আপনার হ্যাপিনেসের জন্য ওপেন। আপনার হ্যাপিনেস তখন আপনাকে এমব্রেস করবে, হ্যাপিনেস আপনার লাইফ ভরে যাবে যখন আপনি প্রেজেন্টে থাকবেন। এখার্ট টলের একটা বই আছে খুবই পাওয়ারফুল, দ্য পাওয়ার অফ নাও, এত চমৎকার, একটা ছোট্ট সাইজের বই। এই বই থেকে আমি একটা কোট দিয়েছি, দেখেন, আনইজ, অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, ওয়ারি, all form of fear are caused by too much future. দেখেন থিক নাথ হানের পরে এখার্ট টলে চমৎকার করে বলেছেন, আনএজ, আপনার জীবনে যত অস্বস্তি, যত টেনশন, যত দুশ্চিন্তা, যত স্ট্রেস, যত ওয়ারি, all forms of fear, যত ভয়, are caused by too many future. সারাক্ষণ ফিউচারে কি হবে, ভালো হবে না মন্দ হবে, এই চিন্তা সারাক্ষণ থাকলে আপনি সারাদিন স্ট্রেস এবং অ্যাংজাইটিতে থাকবেন। and not enough present, অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে না থেকে যখন ওইখানে থাকছেন আপনার লাইফ এইগুলোতে ভরে যাচ্ছে। গিল্ট, রিগ্রেট, রিসেন্টমেন্ট, গ্রিভেন্স, বিটারনেস, all forms of non-forgiveness are caused by too much past. যখন অতীত নিয়ে পড়ে থাকতেছেন, অতীতের অনেক কিছু আপনার মন মতো হয় নাই, এগুলোকে যখন আপনি টেনে আনতেছেন তখন আপনার কি হচ্ছে, কাউকে আপনি ফরগিভ করতে পারছেন না, অনেক বড় বোঝা আপনি ঘাড়ের উপরে নিয়ে নিচ্ছেন, কারণ আপনি টু মাচ পাস্ট, অনেক বেশি পাস্ট ওরিয়েন্টেড, নট ইনাফ প্রেজেন্ট। তার মানে আপনাকে প্রেজেন্টে বাস করলেই মোমেন্ট বাই মোমেন্ট, লাইফ ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট মোমেন্ট। এই মোমেন্ট বাই মোমেন্ট, এই মোমেন্টটা আমি ভালো কাটালাম, তারপরের মোমেন্টটা ভালো কাটালাম, তারপরে মোমেন্টটা ভালো কাটালাম, তারপরে মোমেন্টটা ভালো কাটালাম, আমার পুরো লাইফই তো ভালো হয়ে গেল। So this is wonderful mindfulness. Stands for physical well-being, physical fitness. Everything is worthless if we are not physically fit. আপনি পৃথিবীতে বেঁচে আছেন, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন তাহলে বেঁচে থেকে প্রতি মুহূর্তে আপনি মৃত্যু যন্ত্রণা ভোগ করবেন। এবং বাংলাদেশে একটা রিসার্চে দেখা গেছে 76% মানুষ হচ্ছে লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত, তারা অতিরিক্ত খেয়ে অবেসিটিতে ভুগতেছে, মোটা হয়ে যাচ্ছে। লাইফস্টাইল ঠিক না থাকায়, মুভমেন্ট ঠিক না থাকায়, ঠিক মতো না ঘুমানোতে, অতিরিক্ত দুশ্চিন্তায় ফিজিক্যাল ফিটনেসের অবস্থা চরম বাজে অবস্থা। এটা আমার বলা লাগবে না, আপনি আশেপাশে শুধু ঔষধের দোকান দেখেন, ফার্মেসি কি পরিমাণ। আগে ঢাকা শহরে যে পরিমাণ মুদি দোকান ছিল, এখন মুদি দোকানের চেয়ে ফার্মেসি বেড়ে গেছে। আমরা আগে শপিং ব্যাগে করে বাজার করে আনতাম, এখন মানুষ শপিং ব্যাগে করে ঔষধ কিনে আনে। আমাদের তাদের আগে বিছানার শীত আনে
পানের পুটুলি থাকতো, এখন থাকে বিশাল করে ওষুধের পুটুলি, প্রতি মুহূর্তে আমাদেরকে ওষুধ খাইতে হয়। আপনি চিন্তা করছেন কি জাতি এত আমি কয়েকদিন আগে ধানমন্ডিতে গেলাম, আমি দেখলাম যে পপুলারের মধ্যে আমরা প্রচন্ড পরিমাণে ডিজিজে আক্রান্ত, আমরা ফিজিক্যালি আনফিট বিকজ অফ ফুড, বিকজ অফ এক্সারসাইজের অভাব। আমরা হেলদি ফুড খাচ্ছি না, বাজে খাবার, ভেজাল, এবং দেখেন কি পরিমাণ রেস্টুরেন্ট। এন্ড ঢাকা শহরে এখন রেস্টুরেন্ট আর ফার্মেসি হসপিটালের শহর। একসময় বলা হতো এটা মসজিদের শহর, কিন্তু আমি মনে করি এখন রেস্টুরেন্ট আর হসপিটালের শহর। এত বিকজ অফ আমাদের লাইফস্টাইল ঠিক। এই জন্য আমি একটা মিরাকল মেডিসিন বানাইছি। মেডিসিন বানাইলে আবার বলবে আপনি কি ডাক্তার নাকি, আপনি কি ফার্মাসিস্ট নাকি। এই মেডিসিনটা একটু ডিফারেন্ট। এই মেডিসিনের নাম দিয়েছি আমি হেলথ। আমরা তো সুস্থ থাকতে চাই, একটা অ্যাক্রোনিম, এমপাওয়ার একটা অ্যাক্রোনিম, এটার মাঝখানে ফিজিক্যাল ফিটনেসের জন্য আমি একটা অ্যাক্রোনিম বানাইছি, যেটার নাম দিয়েছি আমি হেলথ। এই হেলথের মধ্যে 6টা কম্পোনেন্ট আছে। এই 6টা জিনিসকে যদি আপনি প্রপারলি মেনটেন করেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ আল্লাহ আপনাকে সুস্থ থাকার জন্যই হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এখন আপনি উল্টাপাল্টা ফুড ইনটেক করলে, আপনি ঠিক মতো বডি মুভমেন্ট না করলে, ঠিক মতো না ঘুমালে, ঠিক মতো হাইড্রেশন না নিলে আপনি কিভাবে সুস্থ থাকবেন বলেন? আপনি আপনার ফুড হ্যাবিটের দিকে তাকান, আপনার লাইফস্টাইলের দিকে তাকান, এগুলো তো লং রানে আপনাকে অসুস্থতার দিকেই নিয়ে যাচ্ছে। তাহলে হেলথ যে অ্যাক্রোনিম, এখানে এইচ স্ট্যান্ডস ফর হাইড্রেশন। হাইড্রেশন মানে আমরা যত পানি খাই না, সো আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, তাহলে আপনার ব্রেইন হিসেবে কাজ করবে। আপনার শরীরের ওয়েটের সাথে মিলিয়ে এটা এরকম বলা হয়, আপনার ওজন যদি 90 কেজি হয়, তাহলে অ্যাটলিস্ট প্রতিদিন আপনি এটাকে 30 দিয়ে ভাগ করলে 3 লিটার পানি খেতে হবে। আপনার ওজন যদি 60 কেজি হয়, এইটাকে 30 দিন দিয়ে ভাগ করলে এটা 2 লিটার্স হয়, মানে অ্যাটলিস্ট 2 লিটার পানি খাইতে হবে। কিন্তু আমরা দেখা গেল দিন শেষে পিজা খাচ্ছি, বার্গার খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কিন্তু পানির দিকে আমাদের কোনো নজর নাই। পানির পরিবর্তে আমরা চা, কফি, কোক খাইতেছি, যেটা কিন্তু পানির অল্টারনেটিভ হিসেবে আমাদের কোনো হেলদি অপশন না। তাহলে প্রথম কাজ হচ্ছে হাইড্রেটেড থাকা। প্রতিদিন পর্যাপ্ত আপনার শরীরের জন্য কতটুকু পানি প্রয়োজন একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে ওই পরিমাণ পানি প্রতিদিন, একবারে ঢকঢক করে না। আমরা অনেক সময় একবারে পানি খাই, আবার অনেককে আমি দেখেছি শুধু ভাত খাওয়ার সময় পানি খায়, বাকি সময় মনেই থাকে না। কিন্তু একটু পর পর আপনি পানি খাবেন। শরীরকে হাইড্রেটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 এইচ স্ট্যান্ডস ফর হাইড্রেশন। নাম্বার 2 ই স্ট্যান্ডস ফর ইটিং হেলদি। ইটিং হেলদি মানে হচ্ছে আপনি প্রতি মুহূর্তে যে খাবারগুলো চুজ করতেছেন, এটা আপনি খেয়াল রাখবেন যে এই খাবারগুলোর মধ্যে হেলদি কম্পোনেন্ট কি কি আছে। আমরা খুব পরিমাণ প্রসেসড ফুড খাইতেছি, কৌটার খাবার খাইতেছি, ভাজা পোড়া খাইতেছি। এই জায়গায় আমাকে খাইতে হবে ফ্রেশ খাবার, ফ্রুটস, ভেজিটেবল, তাজা খাবার। আমরা বেশি পরিমাণে মৃত খাবার খাইতেছি। হয় আপনাকে তাজা খাবার খাইতে হবে অথবা অর্ধমৃত, যেমন নাটস খাইতে পারেন, সিডস খাইতে পারেন। কিন্তু আমরা খাইতেছি বেশি পরিমাণে কি, আমরা বেশি পরিমাণে খাচ্ছি যে প্রসেসড ফুড, যেটা আমাদের আনহেলদি একটা লাইফ দিচ্ছে। সো এই খাবার দেখেন, আপনি প্রতি মুহূর্তে আপনার ব্রেইনের ভিতরে যা কিছু দিচ্ছেন, এইটা কিন্তু লং রানে আপনার ব্রেইন আপনাকে হয় সুস্থতার দিকে নিচ্ছে অথবা অসুস্থতার দিকে নিচ্ছে। দেখেন প্রতি মুহূর্তে আপনি মুখের ভিতরে যা দিচ্ছেন, আপনি নিজেকে খাবারটা ভিতরে দেওয়ার আগে প্রশ্ন করবেন, এই যে জিনিসটা আমি দিলাম, এটাকে আমাকে সুস্থতার দিকে নিচ্ছে নাকি অসুস্থতার দিকে নিচ্ছে। যদি অসুস্থতার দিকে নেওয়ার মতো কোনো খাবার হয়, যেটা যত টেস্টি হোক, আপনার তো জিহ্বা আপনার জীবন না, আপনার পুরো বডিটা মিলে আপনার জীবন। সো জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য এমন একটা খাবার ভিতরে দিলেন, তাহলে আপনার হয়তো 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 2 ইঞ্চি যেই সাইজ, আই ডোন্ট নো, ওই জিহ্বাকে আপনি খুশি করবেন, আপনার পুরো বডিকে খুশি করবেন। তো প্রতি মুহূর্তে ভিতরে ইনটেকটা করার সময় এটা খেয়াল করবেন যে আমি যেটা দিচ্ছি, এটা কি আমাকে অসুস্থতার দিকে নিচ্ছে না এটা আমাকে সুস্থতার দিকে নিচ্ছে। যখন আপনি দেখবেন যে আপনার এই জিনিসটা অসুস্থতার দিকে নিচ্ছে, তাহলে এটা আপনি খাওয়া থেকে আপনি পরিহার করবেন। তারপরে যেটা আপনাকে সুস্থতার দিকে নিবে, এই খাবারগুলো খাইতে মজা না হলেও খান, কারণ এটা লং রানে আপনাকে একটা ফিটনেস দিবে। এন্ড এ স্ট্যান্ডস ফর অ্যাডিকিউট স্লিপ, পর্যাপ্ত ঘুম। আমাদের বেশিরভাগ মানুষ আমরা ঠিক মতো ঘুমাই না। আমেরিকার স্লিপ ফাউন্ডেশনের তথ্য মতে একজন মানুষের প্রাপ্তবয়স্ক 7 থেকে 9 ঘন্টা ঘুমানো, মানে একটানা স্লিপ দরকার। অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টার কম যদি ঘুমান, লং রানে আপনি আনফিট হয়ে উঠবেন এবং আপনার ব্রেইন ড্যামেজ হওয়া শুরু করবে। তারপরে
এল স্ট্যান্ডস ফর লাইট মুভমেন্ট, অর্থাৎ প্রতিদিন আপনার মানে বিশাল বডি বিল্ড করার দরকার নাই, প্রতিদিন গিয়ে আপনার কি বলে জিমে গিয়ে লোহা লক্কর উঠানো দরকার নেই, যদি না আপনি বডি বিল্ডার হইতে চান আলাদা। তো লাইট মুভমেন্ট মানে কি? আপনি একটু ওয়াকিং, আপনি বাজারে গিয়েছেন, বাজারের ব্যাগটা নিয়ে বাসায় ফিরেন, আপনি একটু ছোটখাটো জায়গায় রিক্সা নিয়ে না গিয়ে একটু হেঁটে ওঠেন, আপনার বাসাটা 4 তলায়, আপনি প্রতিদিন একটু লিফট না ইউজ করে সিঁড়িতে যান। লাইট মুভমেন্ট এইগুলো আপনাকে ভালো রাখে। সকালবেলা একটু স্ট্রেচিং করেন, একটু জাম্পিং জ্যাক্স করেন, একটু কি বলে মাসলের উপরে প্রেসার করে এরকম কিছু এক্সারসাইজ করেন, স্কোয়াট করেন, তাহলে আপনার লাইট মুভমেন্ট আপনাকে লং রানে কিন্তু হ্যাপি রাখতেছে। এন্ড টি স্ট্যান্ডস ফর টাচ। টাচ জিনিসটা হচ্ছে, আপনি দেখেন আমরা মাটির তৈরি, কিন্তু এখন দেখেন এমন একটা পৃথিবীতে বাস করি, আমার মনে হয় যে আমরা খালি পায়ে এখন আর হাঁটি না। একমাত্র মনে 21শে ফেব্রুয়ারির দিন খালি পায়ে মাটির সাথে আমার পায়ে টাচ হয়। তো মাটির সাথে পায়ের টাচ হওয়াটা এজ এ হিউম্যান আপনার জন্য ইম্পর্টেন্ট। মানুষের সাথে মানুষের টাচ হওয়াতে, এই যে হ্যান্ডশেক বলা হয়েছে, এই একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করলে আমাদের সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। তার মানে মানুষের সাথে মানুষের টাচ মানুষের মধ্যে ইমোশনালি কানেকশন তৈরি করে। আপনি যখন বাচ্চাকে কুলে নিচ্ছেন, তাকে যখন হাগ করতেছেন, আপনার মাকে যখন আপনি জড়ায় ধরতেছেন, আপনি যখন অফিসে সুন্দর করে হ্যান্ডশেক করতেছেন, এই টাচগুলো একটা রিসার্চে দেখা গেছে যে মানুষকে হেলদি লাইফ দেয়, মানুষকে ফিট থাকতে হেল্প করে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হলো হেলদি চয়েস। এভরি নাও অ্যান্ড দেন আপনাকে হেলদি থাকার জন্য না কোনো একটা চয়েস, আপনার সামনে খাবারটা আসলে আপনি খাবেন কিনা এটা চুজ করেন, কোন খাবারটা খাবেন এটা চুজ করেন, মানে আপনি কতক্ষণ ঘুমাবেন এটা চুজ, হেলদি চুজ। অর্থাৎ আপনি আজকের পর থেকে আপনার লাইফে যা যা কিছু চুজ করবেন, সবগুলো জিনিস যাতে চুজটা এরকম হয় যেটা আমাকে ফিজিক্যালি ফিট করতেছে। কারণ মনে রাখবেন, আপনি যদি অসুস্থ হয়ে যান, পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হচ্ছে অসুস্থ মানুষ। সো আমাদের হাদিসে বলা হয়েছে যে তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। তো আপনি অসুস্থ হওয়ার আগে আপনাকে প্রোটেকশন নিতে হবে। অসুস্থ হয়ে হসপিটালের বেডে চলে গেলে আর ওষুধের উপর ডিপেন্ড হয়ে থাকলে আপনার লাইফের ভ্যালু কিন্তু অনেক কমে যাচ্ছে। সো ফিজিক্যালি যখন আপনি ফিট থাকবেন, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন হ্যাপি হওয়ার জন্য অনেক স্টেপ নিতে পারছেন। মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।